প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.5 অনুশীলনীর হচ্ছে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমরা এই অধ্যায়টা কিন্তু ইতিপূর্বে আমাদের 2 বছর আগে আসলে করা আছে, যেটা নিউ কারিকুলামের আগে তোমরা জানো যে এই বইটাই ছিল। তো অনুশীলনীর অঙ্কগুলো আমাদের সমস্ত করা আছে, আমরা সেই প্লে লিস্টটা এই ভিডিও নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু আর দ্বিতীয়বার করবো না। তো এই বেসিক বিষয়গুলো আসলে আলোচনা করা হয়নি, এই পার্টগুলো আমরা জাস্ট দিয়ে দেবো। তো এখানে প্রথমে যেটা আছে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণন। তো দেখো আমরা এখানে এই ভগ্নাংশটা নিচ্ছি একটা, সেটা হচ্ছে 5/13 গুণন 3। তো 3 এখানে আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো প্রথম আমাদের যেটা দেখতে হবে যে পূর্ণ সংখ্যাটাকে সবসময় উপরে অর্থাৎ লবে ধরতে হয়, নিচে আমরা একটা 1 ধরে নিতে পারি। তো উপর নিচে কোনো কাটাকাটি আছে কিনা, যদি কাটাকাটি না থাকে তাহলে যেটা প্রসেস, সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটা কিন্তু ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, অর্থাৎ 3×5 = 15। তো অনেক দয়ালু ব্যক্তি আবার দেখা যায় এটার সাথে এটাও গুণ করে, এটা করলে কিন্তু হবে না। হরটা হরেই থেকে যাবে। তারপরে এটা যদি দেখা যায় যে অপ্রকৃত ভগ্নাংশ আসছে, তাহলে আমরা ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 13 কে 13, ভাগশেষ থাকে 2, তাহলে ভাগশেষটা চলে যাবে উপরে আর ভাজকটা চলে আসবে নিচে, এইভাবে। তো বেসিক্যালি তোমরা যদি এই জায়গাটায় দেখো পূর্ণ সংখ্যাটার নিচে একটা 1 ধরো, তাহলে মনে রাখবে লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর গুণ হয়, অর্থাৎ নিচে 1-এর সাথে গুণ করলে এটা 13 কে 13 আর উপরে হচ্ছে 3×5 = 15, এইভাবে ভাবতে পারো। তো এখানে একটা সূত্রের আকারে দেখো দিয়েছে যে ভগ্নাংশ গুণন পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশের লব গুণন পূর্ণ সংখ্যা, আর হরটা হরেই থাকবে, যেটা আমরা আলোচনা করলাম। তো ওকে, এখন আমরা এখানে উদাহরণ 1 এই অঙ্কটা সলভ করছি। উদাহরণ, এখানে দেখো মিশ্র ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে 2/7 গুণন 3/2/5। তো এরকম মিশ্র ভগ্নাংশ থাকলে অবশ্যই এটা আগে ভেঙে নিতে হবে। তো এটা ভাঙার সিস্টেম যেটা নিশ্চয়ই জানো তোমরা, যে এই হরটা হরেই থাকে আর লবে হচ্ছে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হয়। 7×2 = 14, 15, 16, 17, এটা যেটা ভাঙলে একটা অপ্রকৃত ভগ্নাংশ আসে। তারপরে এটা দেখো হরটা হরেই থাকলো আর লবে হবে এই দুটো গুণ, 3×5 = 15, তার সাথে এটা যোগ করে 17। এবার দুটোই যদি ভগ্নাংশ হয়, তখন আমরা যেটা করব, এটা আমরা এখন দেখো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার পার্টে চলে আসলাম এই যে। তো সেক্ষেত্রে সবার আগে কিন্তু কাটাকাটি দেখতে হয়, উপর নিচে এগুলোর মধ্যে কোনো কাটাকাটি আছে কিনা। তো এই অঙ্কের ক্ষেত্রে কোনো কাটাকাটি আমরা দেখছি না। তো কাটাকাটি না থাকলে ওই যে এটার মতোই নিয়ম, এখানে আমরা যদি নিচে 1 ধরতাম তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। আর এখানেও তাই, এই লব লব গুণ করলে 17 গুণ করে হবে 289, আর নিচে 5 আর 7 হর দুটো গুণ করলে হবে 35। তো অপ্রকৃত ভগ্নাংশ আসলে এটা অবশ্যই ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তো এটা আমরা ভাগ করলে দেখো এখানে 8 বার যায়, 5×8 = 40, 0 হাতে 4, 3×8 = 24, 25, 26, 27, 28। তাহলে এখানে ভাগশেষ আসে 9। তো সবসময় ভাগশেষটা চলে যাবে উপরে আর ভাজক যেটা ছিল এটা আসবে নিচে। তো ফাইনালি এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপর এইখানে যেটা একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এর উদাহরণ 2। এর মানে আসলে গুণনের মতোই, এটা ব্যতিক্রম কিছু না। আমরা দেখো উদাহরণ 2 আলোচনা করি। তো এখানে আছে 9/35, মাঝখানে দেওয়া আছে এর 2/11/12। তো যে পজিশনই হোক, যে অঙ্কই হোক, মিশ্র ভগ্নাংশ থাকলে এটা ভেঙে নিতে হবে। তো এইখানে 9/35 আমরা ঠিক রাখলাম, এখানে এর দিয়ে এই হরটা হরেই থাকলো আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে দিতে হবে। তো 12×2 = 24, 24 আর 11, 24 আর 11 যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে 35। তো গুণ থাকলে যেমন আমরা দেখি কাটাকাটি, এখানে আমরা ফার্স্ট কাটাকাটি দেখবো। এই যে 35 কেটে যায়, এখানে একটা 1 লিখতে পারো, অর্থাৎ 35 দিয়ে আমরা দুটোকেই ভাগ দিলাম। আর এই দুটোর মধ্যে দেখো 3 দিয়ে কাটাকাটি হয়, 3 × 9, আর এটা হচ্ছে 3 × 4 = 12। তো কাটাকাটি শেষে আবার ওই একই লব লব গুণ করে লবে বসাতে হবে, অর্থাৎ 3 × 3, আর নিচে হর হর গুণ করে হরে বসাতে হবে, অর্থাৎ 4 × 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আমরা দেখবো হচ্ছে ভগ্নাংশের ভাগ। তো ভাগটা একই বিষয়, জাস্ট গুণন চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা আমাদের উল্টায় দিতে হয়, এটাই হচ্ছে ভগ্নাংশের ভাগের কাজ। তো এবার আমরা এখানে উদাহরণ 3-এ আসি। উদাহরণ 3, এখানে আছে দেখো 3 সমস্ত 5/13
12 ভাগ হচ্ছে 2 সমস্ত 3/8। তো প্রথমত আমাদের মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নিতে হবে। এখানে হরটা হরেই থাকলো, এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করবো, তাহলে 3 × 36, 36 আর 5 37, 38, 39, 40, 41। আর এটা আগেই উল্টানো যাবে না, আগে মিশ্র ভগ্নাংশটা আমরা ভেঙে নেব। নিচে 8 থাকলো, আর এটা 8 দুগুণে 16, 16 আর 3 যোগ করে হচ্ছে 19। এবার দেখো এই প্রথম ভগ্নাংশটাকে ঠিক রেখে 41/12 এটা গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হবে, অর্থাৎ 8 নিচে ছিল চলে যাবে উপরে, আর 19 উপরে ছিল এটা চলে আসবে নিচে। তো এখানেও আমাদের আগে কাটাকাটি চেক করতে হবে। এখানে দেখো 4 দিয়ে কাটাকাটি হয়, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 3 4 12, আর এই দুটোর মধ্যে কোনো কাটাকাটি নেই। তো এখন আমাদের ওই লব লব গুণ করে লবে বসাতে হবে, 2 অক্ষে 2, 4 দুগুণে 8 অর্থাৎ 82। আর নিচে 3 আর 19 গুণ করে এটা হবে 57। তো যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটা আবারও ভাগ করে আমাদের মিশ্র ভগ্নাংশে আসতে হবে। সো এটা একবার যাবে 57, 7 আছে 12 হবে 5, হাতের আগে এখানে আসলো 6, 6 আছে 8 হবে 2। তাহলে এইখানে দেখো ভাগশেষটা উপরে চলে গেল আর ভাজকটা চলে আসলো নিচে, অর্থাৎ এখানে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় একটা প্রকৃত ভগ্নাংশ তৈরি করে নিতে হবে। এখানে কাজে একটা অঙ্ক আছে, এটা আশা করি তোমরা পারবে। এই দুটোকে একবার যোগ, একবার বিয়োগ, একবার গুণ, একবার ভাগ আর একবার এর চিহ্ন ব্যবহার করে এটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো এটা আমরা করছি না, এবার উদাহরণ 4-এ আমরা যাই। এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে যেটা বলা হয়েছে দেখো, কোনো ব্যক্তি তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে, এত অংশ পুত্রকে এবং এত অংশ মেয়েকে দান করলেন, তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত টাকা। তো যে সম্পত্তির মূল্যটা দেয়া আছে, সেটাই কিন্তু অংশের আকারে নিয়ে আসতে হয়, অর্থাৎ অবশিষ্ট সম্পত্তি কত অংশ সেটা আমরা বের করব। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে কি কি দান করলেন, সেগুলো আগে আমরা যোগ করে নেব। তো ওই ব্যক্তি, স্ত্রী, কমা, পুত্র ও মেয়েকে মোট দিলেন দিলেন আমরা সব ভগ্নাংশগুলো যোগ করব। 1/8 যোগ 1/2 যোগ হচ্ছে 1/4। তো ভগ্নাংশের যোগ আমরা শিখে আসছি যে হরগুলোর লসাগু করতে হয়। এখানে 2, 4 আর 8 এর লসাগু করলে 8 আসবে। তারপর এই হরটা দিয়ে কে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হয়। তো 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে এটা 1, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 দিয়ে উপরে গুণ করলে 4 অক্ষে 4, আবার 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 অক্ষে 2। এবার দেখো লব তিনটা আমরা যোগ করি, 4 আর 2 6, 6 আর 1 7, 7/8 অংশ। তো ভগ্নাংশের অঙ্কে সবসময় সম্পূর্ণ অংশকে 1 ধরে নিতে হয়। তো আমরা এখানে যদি লিখি যে ধরি সম্পূর্ণ অংশ সমান 1, এই 1 থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমরা অবশিষ্ট সম্পত্তিটা পেয়ে যাব। তাহলে অবশিষ্ট সম্পত্তি 1 বিয়োগ 7/8 অংশ। তো পূর্ণ সংখ্যার সাথে যখনই ভগ্নাংশের যোগ বিয়োগ হয়, পূর্ণ সংখ্যাটার নিচে একটা মনে মনে 1 ধরে নেবে। তাহলে এই নিচের 1 আর 8 এর লসাগু হবে 8। তো এই নিচের 1 দিয়ে কে ভাগ দিলে 8 বার যায়, সে 8 দিয়ে উপরে গুণ করলে 8 অক্ষে 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে 7 কে যদি আমরা গুণ করি তাহলে 7। সো এটা বিয়োগ করে হচ্ছে 1/8 অংশ। এই অবশিষ্ট সম্পত্তির মূল্যটাই কিন্তু দেওয়া আছে 60,000 টাকা। তো আমরা এখন এইভাবে লিখবো যে 1/8 অংশের মূল্য কত, ওই 60,000 টাকা। তো সম্পূর্ণ অংশ মানেই হচ্ছে 1, তাহলে এখানে আমরা 1 অংশের বের করবো। একটা জিনিস মাথায় রাখবে যে উপরে প্রকৃত ভগ্নাংশ হোক আর অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ যাই হোক না কেন, একটা ভগ্নাংশের নিচে যখন 1 বের করা হয় তখন সবসময় এই সংখ্যাটা, ডানের সংখ্যাটা তোমরা আগে লিখবে, তারপর গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টায় দিবে, অর্থাৎ উপরে যাবে 8 আর নিচের 1 এর কোনো দাম নেই, এটা দেয়া না দেওয়া সমান কথা। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে 4টা শূন্য আসবে আর 6 48, এটাই হচ্ছে সম্পূর্ণ সম্পত্তির মূল্য, অর্থাৎ 4,80,000 টাকা। তো এইখানে লিখে দাও, অতএব মোট সম্পত্তির মূল্য 4,80,000 টাকা। এটাই কিন্তু আমাদের উদাহরণ 4-এ যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। তো এখন আমরা যেটা দেখব এই চ্যাপ্টারের হচ্ছে যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে
ভগ্নাংশের গুণনীয়ক আর গুণিতক। তো দেখো এখানে ভগ্নাংশের গুণনীয়ক আর গুণিতক। তো সেক্ষেত্রে আমরা যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাবি, যেমন 8, হ্যাঁ, এই 8-এর গুণনীয়ক মানে হচ্ছে 8কে কিছু দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, মানে ভাগশেষ 0 আসে, অর্থাৎ 1, 2, 4, 8 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিলে, হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলবো 8-এর গুণনীয়ক। তো আসলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সহজেই যেমন আমরা নামতা পড়লেই বুঝতে পারি যে এগুলো গুণনীয়ক হবে, হ্যাঁ, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব দেখো, আমরা এখানে তোমাদের লিখে দিই যে ভগ্নাংশের গুণনীয়ক বের করতে হলে সেই ভগ্নাংশটিকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে, মানে কোনো ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করবে। আচ্ছা, যেমন দেখো আমি নিচে 5 উপরে 3 একটা ভগ্নাংশ নিলাম, এর আমার গুণনীয়ক দরকার হচ্ছে। তখন আমি কি করব, আসলে 1 দিয়ে ভাগ দিলে এটাই হবে, 1 ছাড়া আমরা দেখো 2 দিয়ে ভাগ দিলাম, পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। তো ভাগ থাকলে আমরা কি শিখেছি যে গুণন চিহ্ন দিয়ে, হ্যাঁ, এইটা উল্টায় দিতে হয়। তো এটা আসলে উল্টাবো কিভাবে, একটা পূর্ণ সংখ্যার নিচে কিন্তু একটা 1 ধরা হয়, নিচের একের দাম নেই, কিন্তু যখন আমরা এটা উল্টায় দেবো, উপরে যাবে 1, নিচে আসবে 2। তো আমরা দেখবো উপর নিচে কোনো কাটাকাটি আছে কিনা, না থাকলে ওই লব লব গুণ করে লবে বসবে, আর হর হর গুণ করে হরে বসবে। অর্থাৎ আমরা এখন দেখো বলতে পারবো যে এই 3/10 হচ্ছে এই 3/5-এর একটা কি গুণনীয়ক। তো কিভাবে আমরা পরীক্ষা করব, এখানে যেমন আমরা দেখো 2-কে যেমন 8-এর একটা গুণনীয়ক বলেছি, তাহলে সেটা পরীক্ষা করতে গেলে কি করব, 8-কে আমরা 2 দিয়ে ভাগ করে দেখবো যে হ্যাঁ ভাগটা মিলে যায়, 4 দুগুণে 8, ভাগশেষ 0 আসে। তো এখানেও আমরা এই 3/10-কে যদি এর একটা গুণনীয়ক বলি, তার মানে এই 3/5 এই 3/10 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আসবে রেজাল্টটা। তাহলে দেখো 3/5 ভাগ আমরা দিলাম 3/10। এবার এইটা আমরা গুণ চিহ্ন দিয়ে দেখো উল্টায় দেবো দ্বিতীয় ভগ্নাংশটা। তো এখানে উপরে গেল 10, নিচে আসলো 3। দেখো এইটা কাটাকাটি করলে 5 দুগুণে 10, আর এখানে 3 3 কেটে যায়, এখানে 1 লেখা না লেখা সমান বিষয়, নিচের একের দাম নেই, তাহলে উপরে থাকলো 2। ভাগটা ভাগটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো, যেহেতু রেজাল্টটা পূর্ণ সংখ্যা আসছে। তো এরকম একটা ভগ্নাংশের আসলে যতগুলো গুণনীয়কই চাক না কেন, আমি যেমন একবার 2 দিয়ে ভাগ দিলাম, এবার 3 দিয়ে ভাগ দেবো, 4 দিয়ে, 5 দিয়ে, এইভাবে 1 কোটি দিয়ে, 1 কোটি 1, 1 কোটি 2, মানে চলতেই থাকবে। ভগ্নাংশের গুণনীয়কের কিন্তু কোনো শেষ নেই, অসংখ্য গুণনীয়ক আছে এখানে। একটা জায়গায় দেখো লেখাও আছে, এমসিকিউ এ আসে, একটি ভগ্নাংশের অসংখ্য গুণনীয়ক রয়েছে, এটার কোনো শেষ নেই। তো এবার আমরা আরেকটা জিনিস দেখবো, হ্যাঁ, একাধিক ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। যেমন ধরো 4/5, 8/15 আর 2/3। তো এদের সাধারণ গুণনীয়ক মানে কি, যেটা এই ভগ্নাংশেরও গুণনীয়ক হবে, এরও হবে, এরও হবে, সাধারণ গুণনীয়ক। তো এটা আমরা 2টা প্রসেসে বের করবো। এটা পরবর্তীতে আসলে 27 পৃষ্ঠায় একটা কাজও দেয়া আছে, দেখো এই যে এখানে একটা অঙ্ক আছে, এত এবং এত এর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো সেখানে গিয়েও আমাদের এটা কাজে লাগবে। তো এই 2টা প্রসেসের একটা প্রসেস আমরা এখানে বলি, এটা বইয়েও দেয়া আছে। তো একটা প্রসেস হচ্ছে যে হরগুলোর লসাগু করবে, 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে সেই লসাগুর বিপরীত ভগ্নাংশ, লসাগু এর বিপরীত যে ভগ্নাংশটা থাকবে, সেই বিপরীত ভগ্নাংশটাই সরাসরি এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক হয়ে যাবে, বিপরীত ভগ্নাংশ বের করবে। তো আমরা দেখো এটা হাতে নাতে প্রমাণ করি। প্রথমত আমরা এই 5, 15 আর 3 এই তিনটার লসাগু করে নেব, 5, 15, 3। তো লসাগু তোমরা পারো, 3 দিয়ে ভাগ দিলাম, 5 দিয়ে দেওয়া যেত, কমপক্ষে 2 জনকে ভাগ দিতে হয়। তো 5 কে গেল না, আর এটা 3 দিয়ে 15-কে ভাগ দিলে 3 × 5 = 15, 3 দিয়ে 3-কে ভাগ দিলে 1। এবার আমরা 5 দিয়ে দেবো, যেহেতু 2 জনকে যায়, 1, 1, 1। এখানে আমরা লিখবো দেখো হরগুলোর লসাগু।
তো একগুলো আমরা নেব না, জাস্ট আমরা 3 আর 5 গুণ করে দিই, তাহলে 3 5 15। তাহলে এই 15 দেখো, হ্যাঁ, বিপরীত ভগ্নাংশ কত হবে? 15 এর বিপরীত ভগ্নাংশ। তো বিপরীত মানে এটা উল্টায় দিতে হবে, তো নিচে কিছু নাই মানে একটা আমরা মনে মনে 1 ধরে নেব, হ্যাঁ, তাহলে উল্টায় দিলে হবে 1/15। এই 1/15ই হবে ওই যে তিনটা ভগ্নাংশ ছিল, হ্যাঁ, 1/15 হলো, আমরা পরীক্ষা করে দেখব ভগ্নাংশ তিনটির সাধারণ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ প্রতিটা ভগ্নাংশেরই একটা সাধারণ গুণনীয়ক হিসেবে এটা থাকবে। কিভাবে আমরা দেখি, যে প্রথম যে ভগ্নাংশটা ছিল 4/5, একে যদি আমরা এটা দিয়ে ভাগ করি 1/15, তাহলে এটা গুণন চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই, দেখো একটা পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ, এটা একটা গুণনীয়ক। তো 5 দিয়ে কাটাকাটি করি, হ্যাঁ, নিচের একের কোনো দাম নেই, হর হর গুণ করলে 1 হয়, আর উপরে হচ্ছে 12, একটা পূর্ণ সংখ্যা আসছে। আবার দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল 8/15, একেও যদি আমরা ওই 1/15 দিয়ে ভাগ দিই, তাহলে এটা হচ্ছে দেখো 8/15 গুণন দিয়ে যদি এটা উল্টায় দিই, তাহলে উপরে যাচ্ছে 15 আর নিচে আসছে 1। তাহলে এখানে 15 15 কাটা, নিচের একের কোনো দাম নেই, এখানেও দেখো পূর্ণ সংখ্যা আসছে। তারপরে তৃতীয় যে ভগ্নাংশটা ছিল 2/3, একেও যদি আমরা এই সাধারণ গুণনীয়ক 1/15 দিয়ে ভাগ করি, তাহলে এখন এটা গুণ চিহ্ন দিয়ে যদি আমরা উল্টায় দিই, উপরে গেল 15, নিচে 1, তাহলে এটা কাটাকাটি করলে 3 অক্ষে 3, 3 5 15। তো নিচে হচ্ছে 1 অক্ষে 1, নিচের একের কোনো ভ্যালু নেই, উপরে আসছে 5 দুগুণে 10, প্রতিটাই দেখো পূর্ণ সংখ্যা আসছে। তাহলে সাধারণ গুণনীয়ক, একাধিক ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক বের করার এটা একটা সিস্টেম, যে হরগুলোর লসাগু করে নেবে, তারপরে সেই লসাগুর বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ 1 উপরে আর নিচে ওই লসাগুটা দিয়ে যে ভগ্নাংশটা আসবে, এটা কিন্তু ওই ভগ্নাংশগুলোর একটা সাধারণ গুণনীয়ক হবে। তো এটা হচ্ছে পদ্ধতি 1। তো এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখি, পদ্ধতি 2। তো এটা আমরা পরবর্তীতে যে ভগ্নাংশের হচ্ছে যে গসাগু সূত্রটা দেখবো, যে লবগুলোর গসাগু বা হরগুলোর লসাগু, এটা সেই প্রসেসে করতে হবে। অর্থাৎ এইখানে যে আমাদের তিনটা ভগ্নাংশ ছিল 4 5, 4/5, 8/15 আর 2/3। তো আমরা কি করব, এই প্রদত্ত ভগ্নাংশগুলো লবের একটা সাধারণ গুণনীয়ক নেব। আচ্ছা, এই যে 4 8 আর 2, এদের সাধারণ গুণনীয়ক মানে তোমরা মনে রাখবে যে এটা আসলে গসাগুই, 2 4 8। তো এই তিনটা যদি আমরা গসাগু করি, তাহলে 2 দিয়ে দিলাম, গসাগু মানে কি তিনজনকেই ভাগ দিতে হবে। তাহলে এই যে এটা কিন্তু গসাগু, লসাগুর সময় যেমন আমরা সব গুণ করি, আর গসাগুর সময় শুধু এটা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখো এদের এদের সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, তাহলে উপরে থাকবে হচ্ছে এই লবগুলোর যেটা গসাগু, অর্থাৎ সাধারণ গুণনীয়ক 2, আর নিচে থাকবে হচ্ছে এই যে যেগুলো হর আছে, এই হরগুলো তোমরা রাফে লসাগু করে নেবে, 3 5 15। একটু সাজিয়ে নিলাম, আমরা যদি 3 দিয়ে দিই, এখানে হবে 1, এখানে 5, আর এটা 3 5 15। তারপরে যদি 5 দিয়ে দিই, এগুলো সবগুলো 1 হয়ে যাবে, তাহলে লসাগু আসছে আমাদের 15। তাহলে দেখো এই 2/15, হ্যাঁ, অর্থাৎ আবারও বলছি, লবগুলো কি করতে হবে, গসাগু করে সেটা উপরে বসাতে হবে, আর হরগুলো করতে হবে লসাগু, সেটা নিচে বসাতে হবে। তাহলে যে আমরা ভগ্নাংশটা পাবো, এটাও কিন্তু এই ভগ্নাংশগুলোর একটা সাধারণ গুণনীয়ক হবে। যদি আমরা পরীক্ষা করে দেখি, দেখো এই 4/5 প্রথম ভগ্নাংশকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা আসে, তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এটা একটা গুণনীয়ক। তো এটা আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিলাম, 15/2। তো এই 2 দিয়ে যদি কাটাকাটি করি, এটা হচ্ছে 2, 5 দিয়ে কাটলে এটা 1, 3 5 15, নিচের একের কোনো দাম নেই, তাহলে দেখো পূর্ণ সংখ্যা আসছে। তারপর এই 8/15, এটাকেও যদি আমরা এই ভগ্নাংশটা দিয়ে ভাগ করি, ভাগ করা মানে গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে, 8/15 গুণন এটা 15 চলে গেল উপরে, নিচে আসলো 2, তাহলে এখানে 15 15 কেটে গেল, আর 2 দিয়ে দেখো এটা 4 বার যায়, নিচের একের দাম নেই, উপরে তাহলে এই যে একটা পূর্ণ সংখ্যা আসছে 4। তারপর তৃতীয় যে ভগ্নাংশটা আছে 2/3, এটাকেও যদি আমরা এই 2/15 দিয়ে ভাগ করি, তারপরে আমরা যদি এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিই, উপরে 15, নিচে 2, 2 2 কেটে গেল, এখানে 1 লেখা না লেখা সমান, আর এটা 3 দিয়ে কাটলে 3 5 15,
তাহলে 5 অর্থাৎ একটা পূর্ণ সংখ্যায় আসলো। তার মানে এই 2/15 কিন্তু এই তিনটা ভগ্নাংশেরই গুণনীয়ক, অর্থাৎ এটাকে আমরা সাধারণ গুণনীয়ক বলতে পারবো। তো আরো মজার বিষয় আছে এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের যদি আরো হচ্ছে যে সাধারণ গুণনীয়ক যদি আরো চায়, তাহলে তোমরা আরেকটা বুদ্ধি করতে পারো যে এখানে যে সাধারণ গুণনীয়ক আমরা একটা পেলাম 1/15, হ্যাঁ, আর একটা পেলাম কত 2/15। তো যে কোনো একটাই যদি আমরা ধরি যে 1/15, তো এই গুণনীয়কটার আমরা এই যে ভগ্নাংশের গুণনীয়ক বের করার যেটা সিস্টেম প্রথমে বললাম যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা, তো একে যদি তোমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে আবারও ভাগ করো, ধরো যে আমি 3 দিয়ে ভাগ দিলাম, হ্যাঁ, তাহলে এইখানে আমরা যদি ভগ্নাংশের ভাগ মানে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে, অর্থাৎ 1/3 হয়ে যাবে। তাহলে লবে লবে গুণ হলে এককে 1, আর নিচে হচ্ছে 3×15=45। তো এটাও কিন্তু ওই ভগ্নাংশ তিনটার সাধারণ গুণনীয়ক হবে। আমরা সেটাও যদি চেক করি, তাহলে এই প্রথম ভগ্নাংশটাকে এটা দিয়ে ভাগ দিই, দেখো 4/5 ভাগ হচ্ছে 1/45। তারপর আমরা গুণন চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই, তাহলে উপরে গেল 45, নিচে হচ্ছে 1। তাহলে দেখো এই যে 5×45, নিচের একের দাম নেই, 4×36, একটা পূর্ণ সংখ্যা আসে মানে এটা কিন্তু গুণনীয়ক। একইভাবে আমরা দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে 8/15, এটাকেও যদি আমরা 1/45 দিয়ে ভাগ দিই, এটা যদি আমরা উল্টায় দিই এইভাবে, নিচে 1, তাহলে দেখো 3×15=45, নিচের একের দাম নেই, তাহলে উপরে পূর্ণ সংখ্যা 24 আসলো। একইভাবে তৃতীয় যে ভগ্নাংশটা ছিল 2/3, এটাকেও যদি আমরা 1/45 দিয়ে ভাগ করি, তাহলে 2/3 গুণন উপরে গেল 45, নিচে 1, 3×15=45, নিচের একের দাম নেই, তাহলে 15×2=30, পূর্ণ সংখ্যা আসলো। এইভাবে অসংখ্য সাধারণ গুণনীয়ক কিন্তু বের করা যাবে, এটা কোনো সমস্যা না। আবার এখানেও যে আমরা একটা সাধারণ গুণনীয়ক পেয়েছি 2/15, একেও যদি তোমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু সেই ভাগফলগুলো ওই ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা অসংখ্য বের করতে পারি। যেমন এই 2/15কে আমরা একটু যদি দেখাই, যে 2/15কে আমরা 3 দিয়ে ভাগ দিলাম, তো এটা দেখো গুণন চিহ্ন দিয়ে উল্টাই দিলে 1/3। তো এটা যেহেতু কাটাকাটি নেই, তাহলে লব লব গুণ করলে 2×2, আর নিচে 3×15=45। এটাও কিন্তু এই তিনটা ভগ্নাংশেরই সাধারণ গুণনীয়ক হবে। আমরা দেখি যে এই প্রথম যে 4/5 ছিল, এটাকে যদি আমরা এই 2/15 দিয়ে ভাগ করি, এবার যদি আমরা গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিই, তাহলে উপরে 15, নিচে 2, তাহলে দেখো 5 দিয়ে এটা 3 বার যায়, আর 2 দিয়ে এটা 2 বার যায়, তাহলে এই যে 3×2=6 একটা পূর্ণ সংখ্যা আসছে। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা হচ্ছে যে এই যে দ্বিতীয় ভগ্নাংশটা ছিল 8/15, এটাকেও যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসবে। দেখো 8/15 ভাগ 2/45, এটা আমরা একবারে উল্টায় দিলাম, উপরে 45, নিচে 2, তাহলে এটা 3×15=45, এটা 1, আর এটা 1, আর এটা 4, নিচের একের দাম নেই, তাহলে দেখো এটাও পূর্ণ সংখ্যা আসছে। ঠিক একইভাবে তৃতীয় ভগ্নাংশ যেটা ছিল 2/3, এটাকেও যদি আমরা 2/45 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে 2/3, এটা গুণন দিয়ে উল্টায় দিলে উপরে যাবে 45, নিচে হবে 2। তো এখানে 2 2 কেটে দিলাম, আর 3×15=45, এখানেও কিন্তু পূর্ণ সংখ্যা আসলো। তবে পুরো যে সারাংশটা আমরা এখন ফাইনালি বলবো, সেটা হচ্ছে যে সাধারণভাবে হচ্ছে একটা ভগ্নাংশের, শুধু একটা ভগ্নাংশের গুণনীয়ক বের করতে গেলে তাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে তারপরে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিয়ে যে ভগ্নাংশটা আসবে সেটাই কিন্তু তার গুণনীয়ক হবে। আর যদি একাধিক ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক বের করতে হয়, তাহলে আমরা নরমালি দুইটা প্রসেসে বের করতে পারি। একটা হচ্ছে এই হরগুলোর লসাগু করে নেব, তারপরে সেই লসাগুটাকে উল্টায় দেবো, অর্থাৎ লসাগু যেমন আমাদের 15 আসছিল, তার বিপরীত ভগ্নাংশ অর্থাৎ 1/15, তো এটি কিন্তু এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক হবে। একইভাবে আমরা দ্বিতীয় পদ্ধতি যেটা দেখলাম, যে যেটা আমরা ভগ্নাংশের গসাগুর সূত্র আমরা পরের পাঠে দেখব, যে লবগুলোর গসাগু ভাগ হচ্ছে হরগুলোর লসাগু। তো এক্ষেত্রে আমাদের এই উপরের যে লবগুলো আছে, হ্যাঁ, তাদের যে কোনো পদ্ধতিতে লসাগু বের করে নিতে হবে। আমরা এই যে লসাগু পেয়েছিলাম 2, আর হরগুলোর হচ্ছে গসাগু বের করতে হবে। লবগুলোর করতে হবে গসাগু, আর হরগুলোর করতে হবে লসাগু। তারপরে লবের যে গসাগু থাকলো সেটা উপরে, আর হরের লসাগুটা নিচে দিয়ে যে ভগ্নাংশটা হবে, এটাও কিন্তু এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক হবে। তবে এই দুই প্রকারের যে কোনো এক প্রকারই যে আমরা সাধারণ গুণনীয়ক পাবো, তারপরে যদি আমাদের আরো সাধারণ গুণনীয়ক দরকার হয়, তাহলে সেক্ষেত্রে এই সাধারণ গুণনীয়কটাকে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে করে
হ্যাঁ, যতগুলোই ভগ্নাংশ পাবো সবাই কিন্তু এই ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক হবে। অথবা এইখানে যেটা আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে পেয়েছিলাম, একেও যদি আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে করে ক্যালকুলেশন করি, তাহলে সেই ভগ্নাংশগুলো কিন্তু ওদের সাধারণ গুণনীয়ক হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে এইখানে যে কাজের অঙ্কটা রয়েছে, এটা আমরা বলবো যে একটু বিতর্কিত হবে, যেহেতু এখানে বলেছে সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো এটা তো আসলে এইভাবে করলে অসংখ্য সাধারণ গুণনীয়ক বের হবে, যার কারণে এটা এতগুলো করা যাবে না। আমরা ওই যে দুই পদ্ধতিতে যেটা দেখালাম, সেই দুইটা পদ্ধতিতে আমরা শুধুমাত্র করব। তো আজকের পাঠে আমরা আরো একটু আগাই। এখানে ভগ্নাংশের গসাগুর যে বিষয়টা, এটা সরাসরি সূত্রই আছে যে ভগ্নাংশগুলোর গসাগু সমান লবগুলোর করতে হবে গসাগু আর ভাগ হরগুলোর করতে হবে লসাগু। আবার যখন আমরা ভগ্নাংশের লসাগু করব, তখন হবে ভগ্নাংশের লবগুলোরই হবে লসাগু, হরগুলোর হবে গসাগু। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে এইখানে কি থাকে, এখানে যদি গসাগু হয় তাহলে লবেরই হবে গসাগু আর হরের হবে উল্টোটা অর্থাৎ লসাগু। আর এখানে যদি লসাগু থাকে তাহলে লবগুলোরই লসাগু, হরগুলোর গসাগু। এটা। তো এখন আমরা এই কাজের সমাধানটাও আজকে করে ফেলি। আমরা দেখি কতগুলো আছে। কাজের যে সমাধান আছে এই পর্যন্ত আমরা আজকে শেষ করব। তো প্রথমে দেখো কাজ এক। কাজ এক, এইখানে 5/7 এবং 15/21 এদের সকল সাধারণ গুণনীয়ক চাওয়া হয়েছে। তো আসলে সাধারণ গুণনীয়ক অসংখ্য হবে আমরা বলেছি, যার কারণে আমরা আসলে এখানে দুই প্রকার যে পদ্ধতি আগে দেখালাম সেই পদ্ধতিতে আমরা শুধুমাত্র করব। হ্যাঁ, অর্থাৎ প্রথমে যেটা আমরা করব, হরগুলোর লসাগু করে নেব। তো হরগুলো লসাগু কত, 7 আর 21। তাহলে দেখো এটা 7 দিয়ে যায়, 7 × 7, 3 × 7 21। তাহলে হচ্ছে 7 × 3 = 21। তারপরে এর আমরা বিপরীত ভগ্নাংশ করব। তাহলে এর বিপরীত ভগ্নাংশ, এই যে পূর্ণ সংখ্যা নিচে একটা 1 আছে, উল্টায় দিয়ে উপরে 1 হবে, নিচে 21। তাহলে এটা কিন্তু ওই ভগ্নাংশ দুটার সাধারণ গুণনীয়ক হবে। আমরা একটা পরীক্ষা করি যে এই প্রথম ভগ্নাংশকে আমরা এটা দিয়ে যদি ভাগ করি, পরের লাইনে দেখো গুণন চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই, তাহলে উপরে 21 নিচে 1, তাহলে এইটা কাটাকাটি করলে 3, নিচে দেখো 1 এর দাম নেই, তাহলে পূর্ণ সংখ্যা আসছে, মানে এটা দিয়ে বিভাজ্য ধরে নিতে হবে এবং এটা তার গুণনীয়ক। একইভাবে দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল 15/21, একেও যদি আমরা এটা দিয়ে ভাগ করি, হ্যাঁ, নেক্সট লাইনে আমরা যদি এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিই, তাহলে উপরে 21 নিচে 1, 21 21 কাটা, হ্যাঁ, তাহলে দেখো নিচের 1 এর দাম নেই, যে একটা পূর্ণ সংখ্যা আসছে 15, তার মানে এটাও গুণনীয়ক। তো আমরা এটা বলতে পারি যে ভগ্নাংশ দুটির একটি সাধারণ গুণনীয়ক কত, 1/21। আর একটা সিস্টেম আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে গসাগুর যে সূত্রটা সেইভাবে, অর্থাৎ আমরা লবগুলোর গসাগু করব। লবগুলোর গসাগু আমরা যদি ভাগ প্রক্রিয়াও করি, 5 দিয়ে 15কে ভাগ করি, তাহলে 3 × 5 = 15, তার মানে গসাগু হচ্ছে 5। লবগুলোর গসাগু হচ্ছে 5, আর হরগুলোর উল্টো করতে হবে, অর্থাৎ লসাগু। লসাগু, তো হরগুলোর লসাগু আমাদের উপরে করা আছে, 7 আর 21 এর লসাগু আসছিল আমাদের 21। এখন এইটাকে আমরা দেখো এই লবগুলোর গসাগুটাকে উপরে দেব আর এটাকে আমরা নিচে দেব, তাহলে এটাও কিন্তু ওই ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক হবে। তো এটাও যদি আমরা পরীক্ষা করি, আমরা প্রথম ভগ্নাংশকে যদি এটা দিয়ে ভাগ করি, দেখো, তারপর এটা গুণ চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই, তাহলে এখানে 5 5 কেটে গেল, 3 × 7 = 21, পূর্ণ সংখ্যা আসছে, তার মানে এটা গুণনীয়ক। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশকে যদি আমরা এই 5/21 দিয়ে ভাগ করি, তারপর যদি এটা আমরা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিই, 21 21 কাটা, এখানে 3 × 5 = 15, পূর্ণ সংখ্যা আসছে। কিন্তু এখানে সকল গুণনীয়ক বলে একটা বিতর্কিত করেছে, যে আমরা যেটা তখন দেখালাম যে এই যে এটা একটা সাধারণ গুণনীয়ক পেলাম, এটা একটা, দুইটা বের করলাম, কিন্তু এখন এই যে এই যে ভগ্নাংশটা বা এই ভগ্নাংশটা আসছে, ধরো 1/21,
একে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি ভাগ করি, যেমন ভাগ 3, পরের লাইনে দেখো এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিলাম 1/3, তাতে করে উপরে কত হলো, এককে 1 আর নিচে হলো 3 3, 3 দুগুণে 6 মানে 1/63। এটা কিন্তু এই ভগ্নাংশ দুটো সাধারণ গুণনীয়ক হবে। এইভাবে আমরা একটু পরীক্ষা করি। 5/7 ভাগ হচ্ছে 1/63। তারপরে এটা যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিই, 63 নিচে হচ্ছে 1, এটা দেখো 7 নং 63, হ্যাঁ নিচের একের দাম নেই, 5 নং 45, পূর্ণ সংখ্যা আসা মানে বিভাজ্য হয়ে গেছে। একইভাবে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশ 15/21 ভাগ 1/63 আমরা একবারে যদি গুণন দিয়ে উল্টায় দিই, তাহলে 21 দিয়ে দেখো এটাকে 3 বার যায়, তাহলে 3 15 45, যেহেতু পূর্ণ সংখ্যা আসছে তাহলে এটাও কিন্তু একটা সাধারণ গুণনীয়ক। তো এরকম আসলে আমি বলবো যে এখানে তোমাদের লিখে দিলে ভালো হবে যে ভগ্নাংশ দুটির ভগ্নাংশ আসলে কতগুলো বের করব। হ্যাঁ, এটাও কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে, হ্যাঁ, অর্থাৎ এরকম করে ভাগ করে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিয়ে যেটা পাবো সেগুলো কিন্তু সাধারণ গুণনীয়ক হতেই থাকবে। তো ভগ্নাংশ দুটির অসংখ্য অসংখ্য এই কথাটা লিখে দিলে ভালো হবে, সাধারণ গুণনীয়ক আছে। ওকে, এবার 2 নম্বর কাজে গসাগু দেয়া আছে। 2 সমস্ত 1/4, 3/16, 9/21। এখানে আমরা মিশ্র ভগ্নাংশটা ভেঙে নেব। 4 দুগুণে 8, 8 আর 1 9, 9/4, 3/16, 9/21। তো অনুশীলনীতে কিন্তু এই ভগ্নাংশের গসাগু লসাগুতে বেশ কিছু অঙ্কের সমস্যা রয়েছে। কোনো কোনো অঙ্কে দেখা যায় যে এখানে কাটাকাটি থাকলে কাটাকাটি করলে উত্তর মেলে, কোনো অঙ্কে আবার কাটাকাটি না করলে উত্তর মেলে। তো আমরা সেই অঙ্কগুলো করানোর সময় ডিটেলস তোমাদের বলেছি বা কিছু প্রমাণ হিসেবে পুরাতন বইয়ের এভিডেন্স দেখিয়েছি, যেটা তোমরা সেই নিয়মে করবে, অর্থাৎ কাটাকাটি থাকলে অবশ্যই করে নিয়ে করবে। তাহলে ভগ্নাংশের গসাগু হচ্ছে লবগুলোর গসাগু করতে হবে। তো আমরা যে কোনো প্রক্রিয়ায় যদি ভাগ প্রক্রিয়ায় করি, তাহলে 3 দিয়ে প্রথমে 9 কে ভাগ দিলাম, 3 3 9, ভাগশেষ 0, তাহলে 3 ও 9 এর গসাগু কত, এই যে এটা 3। তারপরে এই 3 দিয়ে আবারও আরেকটা যে 9 ছিল একে ভাগ দেবো, 3 3 9 0। এইখানে আমরা এখন বলে দেবো যে লবগুলোর গসাগু, এই ফাইনাল যেটা 3 আসলো। আর হরগুলোর করতে হয় লসাগু, 4 16 20। তো আমরা 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবারও 2 দিয়ে দিলাম, 1 4 5, আর যাবে না, এখানে লিখে দাও হরগুলোর লসাগু। তাহলে 2 গুণন 2 গুণন 4 গুণন 5, তাহলে 4 5 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। আচ্ছা, এখন আমরা বলবো ভগ্নাংশ, আমরা সূত্রটা লিখবো। ভগ্নাংশগুলোর গসাগু সমান উপরে হবে লবগুলোর গসাগু ভাগ নিচে হবে হরগুলোর লসাগু। তাহলে লবগুলোর গসাগু আসছে আমাদের 3, আর হরগুলোর লসাগু আসছে 80। তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো গসাগু দেখো, আমি যখন এই যে 8 আর 16 গসাগু কিন্তু হবে কত, 8। তো এটা প্রমাণ কি, এই গসাগু দিয়ে দুইটাকে ভাগ করলে ভাগটা মিলে যাবে। আমরা যদি এটা পরীক্ষা করে দেখি, দেখো এই 9/4 কে আমরা যদি 3/80 এটা দিয়ে ভাগ করি, তাহলে কি হয়, 9/4 গুণন উপরে গেল 80, নিচে হলো 3, 4 বিশং 80, আর 3 দিয়ে এটাকে কাটলে 3 বার যায়, তাহলে দেখো পূর্ণ সংখ্যা আসছে মানে 3 20 60, তাহলে এটা বিভাজ্য হয়েছে। একইভাবে এই 3/16 কে 3/16কেও যদি আমরা ওই গসাগুটা দিয়ে ভাগ করি, আমরা একবারে উল্টায় দিই, উপরে হচ্ছে 80 আর নিচে হচ্ছে 3, 3 3 কাটা, আর এটা দেখো 5 16 80 পূর্ণ সংখ্যা আসছে। তারপরে তৃতীয় যে ভগ্নাংশটা আছে 9/20, এটাকেও যদি আমরা 3/80 দিয়ে ভাগ দিই, একবারে গুণন চিহ্ন দিয়ে আমরা উল্টায় দিলাম, তাহলে এটা 4 20 80, আর এটা 3 3 9, এখানেও দেখো পূর্ণ সংখ্যা আসছে। এ থেকে বোঝা যায় যে আমাদের গসাগু অ্যান্সারটা সঠিক হয়েছে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।